সিলেটের বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রমাণের অভাবে অপর দুই আসামি জয়নাল ও কালামকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবাইদা এর রায় ঘোষণা করেন। তবে দুই আসামির খালাসে অসন্তোষ প্রকাশ করে ফাহিমার পরিবার ও বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। গত ৭ মে সংঘটিত এই ঘটনায় প্রায় ১ মাসের বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় দেন। কালাম আর জয়নাল এই দুইটা বাইরে রয়েছে। এই দুইটা লাশ গুমের সাথে জড়িত, এলাকাবাসী জানে, সবে জানে। ৩ দিন পর্যন্ত লাশ গুম রাখছে ঘরের মধ্যে, তার পাই ইন্টারলিয়া। কিন্তু আদালতে কিরকম যে এই দুইটারে খালাস দিল এগুলো আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ আইনতটা বুঝি না। তো আমরা অ্যাডভোকেসি জানতাম পারছি যে আমরা উচ্চ আদালতে এগুলো আমরা আপিল করবো, এই দুইগুলো শাস্তি হওয়ার লাগে। এই দুইজনও আমরা এই খুনের সাথে জড়িত আছিল, লাশ গুম করার সাথে ওরা জড়িত আছিল। কালাম আর জয়নাল, কালাম বাইবু ফাঁসি হইতো, আসামি হইতো। জয়নাল আর আবু কালাম এই দুই আগুরা খাল্লাস দিলে খানে এই দুই আবু তো মেই না স্বামী, এটা তো গুণ হর্ত করি গিয়া ৩ দিন সাফাইয়া রাখিলাম আর বাচ্চারে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বুধবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই চেতনায় গর্ব দেশ সবার আগে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। যেই এলাকার জুলাই শহীদ হয়েছেন যুদ্ধ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, সেই সব শহীদদের নামে যে সকল প্রতিষ্ঠান বা সড়ক, এইগুলি প্রত্যেকের নামে একটি করে স্থাপনায় নামকরণ করবেন। উনি কিন্তু সকলকেই কৃতিত্ব দিয়েছেন, কোনো একক কারো কৃতিত্ব নয়, কোনো এক গোষ্ঠীর কৃতিত্ব নয়, সমগ্র বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, বৈষম্যহীন সমাজ। তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেন জোটের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিরুল হক চৌধুরী, খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, লোডশেডিং সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য। দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে জ্বালানি সংকট দূর করে বিদ্যুৎ, গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে এনে দ্রুত সময়ে সংকট নিরসনের সরকারকে উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে আহ্বান জানানো হয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, এনসিপি জেলা আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুরে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে নেতারা গ্যাস, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্য জোট চাঁদপুর জেলা শাখা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুল আলম সহ জোটের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জ্বালানি সংকট নিরসন, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধ, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। রায় বাস্তবায়নে সরকার তালবাহানা করছে। আমরা এই স্মারকলিপির মাধ্যমে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জনগণ আবারও রাস্তায় নামবে। বকেয়া বেতন ও প্রফিট বোনাসের দাবিতে দিনাজপুরে পার্বতীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারীরা। সকাল 11টা থেকে খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজা রহমান তপু। সংগঠনের সভাপতি রাইহানুল ইসলাম ও সদস্য সচিব আশরাফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অফিসারেরা পেয়েছে 18 লাখ, 20 লাখ, 16 লাখ। এই বছর অফিসারেরা পাচ্ছে 22 লাখ আর শ্রমিকদেরকে দেয়া হচ্ছে মাত্র 8,000 টাকা। 18 সাল থেকে যে কম দিয়ে আসছে তখন থেকে আন্দোলন চলমান অবস্থায়, এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন করি। আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না। রাজবাড়ী সদর উপজেলার যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। রাজবাড়ী সদরের শহীদ আব্দুল গনি শেখের কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। বুধবার খানখানাপুর কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি পায়রা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ জুয়েল রানার পরিবার ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। তিনি শহীদ জুয়েল রানার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার ও আহত সংগ্রামীদের ভূমিকার প্রশংসা করেন। এ সময় জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রড, লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লার নেতৃত্বে ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। তারা মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে ফুলদা, গাউসিয়া ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের নিন্দা জানান। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য যেমন আমরা
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া পাটুরিয়া রুট প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন পারাপার হলেও সেই ঘাটে বছরের পর বছর চলছে ভাঙ্গাচোরা ও জোড়াতালি দেওয়া পন্টুনে ফেরি চলাচল। অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন দুটি পন্টুন 3 বছর ধরে পড়ে আছে অব্যবহৃত। রাজবাড়ী প্রতিনিধি মমিন শেখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দৌলতদিয়া ফেরিঘাটের অধিকাংশ পন্টুন দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ, কোথাও ঝালাই, কোথাও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় পন্টুন কেঁপে ওঠায় আতঙ্ক নিয়ে পারাপার করছেন চালক ও যাত্রীরা। কাগজে কলমে 7টি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 3টি। 2023 সালে নতুন 2টি আধুনিক পন্টুন আনা হলেও এখনও চালু হয়নি। দীর্ঘদিন খোলা জায়গায় পড়ে থাকায় মরিচা ধরছে পন্টুনে, চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। যাওয়া আসায় আসলে দুর্ভোগ, অশান্তি এগুলো হয়, ঝুঁকিপূর্ণ। নতুন পল্টন দিলে আমাদের সুবিধা হয়। আর পল্টনটা একটু ভালো হয়, তাহলে আমাদের গাড়িগুলো উঠতে লাভতে সহজ হয়। দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির মাত্র 3টি পন্টন আছে, এর বাইরে আমার আর কোনো পন্টন নাই। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও গাফিলতির কারণেই নতুন পন্টুন চালু করা হচ্ছে না। পুরনো পন্টুনের ওপর অতিরিক্ত চাপ বাড়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি টার্নিং নেওয়ার সময় সমস্যা হয়, পল্টন যদি গাড়ি একটু বাড়তি হয় তাতেও ড্রাইভারদের ভালো হয়। অনেক সময় নিচ থেকে পানি বাড়িকে ওপরে আসে, অনেক সময় বাচ্চারা পড়ে যায় পিছলিয়ে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব স্যার এসেছিলেন, তাকেও কিন্তু একটা প্রশ্ন করেছে তাদের ডিপার্টমেন্টের বিষয়, তারা পুরনো পল্টনে কি মেরামত করে চালাবে কিনা, তারপর নাকি নতুন পল্টন নতুন স্থাপন করবে, সেটা একান্ত তাদের ডিপার্টমেন্টের বিষয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ রুটে নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত নতুন পন্টুন চালুর দাবি জানিয়েছেন চালক, যাত্রী ও স্থানীয়রা। বিআইডব্লিউটি এর যে পাটকরণ বা তাদের হিসাব অনুযায়ী এটা এখনো সচল আছে। আমি যেটা সরাই দিয়ে নতুনটা দেই, তাহলে নতুনটা আজকাল আস্তে আস্তে কমা শুরু করবে, আমার অর্থের অপচয় হবে। নতুন পন্টুন নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তি ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধি দল। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় প্রতিনিধিরা হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে এই ঘটনায় জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মোহাম্মদ মিজানুর রহমান হাজারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 30,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুরের ছেলে মেহেদী হাসানকে খালাস দেওয়া হয়েছে। মামলার তথ্য অনুযায়ী 2021 সালে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুলকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিংড়ায় জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অটো রিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নে কাশীপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এদিকে ঘটনার কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন নামে এক অটো চালক নিহত হয়েছেন। বুধবার রাতে চন্দ্রা সোহাগপল্লী সড়কের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে দেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংগঠিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। ইন্স্যুরেন্স কোম্পানি ও মানবাধিকার কমিশনের পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল একটি বাইকার গ্যাং। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা সহ চক্রটির ৬ সদস্যকে আটক করেছে র্যাব ৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করা হয়। দুপুরে বহদ্দারহাটে র্যাব ৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম। অভিযানে ৬ জনকে আটক করা হয়। তাদের মোটরসাইকেলে বিশেষভাবে তৈরি করা অংশ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ পিস ইয়াবা। র্যাব কর্মকর্তা আরও জানান, ইয়াবার একটি বড় অংশ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে রামু থেকে সবাই একসাথে চট্টগ্রামের দিকে রওনা দেয়। আটক ব্যক্তিদের পটিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভোরবেলা হতেই আমাদের আভিযানিক দল সহকারে চট্টগ্রামের পটিয়া মহাসড়কে অবস্থান নেই। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে এবং তারা রামু থেকে সবাই একত্রিত হয়ে চট্টগ্রামে আসে। খুলনায় আব্দুল হক হাওলাদারকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরের নিরালা আবাসিক এলাকার একটি বাসায় ডিবি ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রুবেলকে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, রুবেল একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। মাগুরা শহরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে জানালার কাঁচ ভেঙে যায়। এক পর্যায়ে প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জাকির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। আগামী ২০ থেকে ২৯ আগস্ট সারা দেশে নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে। এ সময় মাঠ পর্যায়ে নিয়োজিত গণনাকারীরা বিভিন্ন ধরনের নৌযান তথ্য সংগ্রহ করবেন। সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। অবহিতকরণ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় অংশীজন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়িতে পুষ্পমাল্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে কবির মুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র কুঠি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও রবীন্দ্রপ্রেমীরা। পরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা আজও সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বিজেপি। কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে প্রায় ২ শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। বিজেপির মেডিকেল অফিসার সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা ৩ শতাধিকের বেশি মানুষকে চিকিৎসা সেবা দেন। দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজেপি। পোস্ট ফ্লাড যে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম তারই একটা অংশ। আমরা জানি বিভিন্ন জায়গায় ডায়রিয়া, তারপরে জ্বরের প্রকোপ হচ্ছে এখন, সেটাকেই মাথায় রেখে আমরা এই কাইন্তারপাড়ার এই মুখটাতে আমরা আজকের এই আয়োজনটা করেছি। দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় রূপান্তর ও নিরাপত্তার জন্য ১০ জন করে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় এসে শেষ হয়। এতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ফজলে রাব্বি সহ আরও অনেক উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জানায়। বাংলাদেশের সকল উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় রূপান্তর এবং প্রতিটা হাসপাতালের সার্বিক উন্নতির জন্যে ১০ জন আনসার সদস্য নিয়োগ করার জন্য আজকে আমরা এই আনন্দ র্যালি করেছি। লক্ষ্মীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক সেবীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ওসি ওয়াহিদ পারভেজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে মাদক সেবন ও বিক্রির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজাসহ একজনকে আটক করা হয়। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার ধামরাইয়ের দেপাশায় নয়াপাড়া একতা সংঘের উদ্যোগে মাদক বিরোধী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম.এ. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা SDI এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার দপ্তর সম্পাদক আকবর আলী, ধামরাই অঞ্চলের SDI এর আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকে। ট্রাইবেকারে SK সালমান একাদশকে পরাজিত করেছেন রিফাত লায়ন্স ক্লাব। গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নে এক সাবেক নারী সেনা সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের ৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। নিয়মনীতি মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে কিনা
তা যাচাই করতে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান। বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডেল্টা হাসপাতাল ও ডক্টরস হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় পার্কিং সংকট ও আবাসিক বাণিজ্যিক ভবনে হাসপাতাল পরিচালনার মতো বিভিন্ন অনিয়ম নজরে আসে। সিডিএ চেয়ারম্যান সংশ্লিষ্টদের দ্রুত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে এবং ভবনের অনুমোদিত নকশা নিয়ে সিডিএতে যোগাযোগের নির্দেশ দেন। নির্দেশনা না মানলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আমরা সকল হাসপাতালের, বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বসব এবং এই যে নির্দেশনা সেটা তারা কতটুকু বাস্তবায়ন করলো, পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নিতে হয় সেখানে লোকাল এমপিদেরও আমরা মতামত নেব, নিয়ে আমরা চাইছি শহরের ভিতরে আপনাদের সহযোগিতা নিয়ে যানজটটা কমানোর জন্য। ফরিদপুর জেনারেল হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত ও চিকিৎসা সেবার মান বাড়ানোর লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ঔষধ সরবরাহ ও জরুরি বিভাগের সেবা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভায় সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য শহরের ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ও ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করে সেবার মান উন্নয়নের প্রয়োজনীয় নির্দেশনা দেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ইউএনও মাহমুদুল হাসান 2025 সালের 18 ডিসেম্বর সাদুল্লাপুরে যোগদান করেন। দায়িত্ব পালনকালে জাতীয় নির্বাচন, বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়ন, যানজট নিরসন, খাস জমি উদ্ধার, নদী ভাঙ্গন প্রতিরোধ সহ প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেন। অনুষ্ঠানে বক্তারা তার সততা, দক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিদায়ী ইউএনও সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। শরীয়তপুর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে জেলা শহরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক HM জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদার। এ সময় জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার রাজনৈতিকভাবে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।